তাহলে লেখো ডেফিনেশন অফ মেডিকেল নেগলিজেন্স। লেখো ডেফিনেশন কেমন সংজ্ঞা অফ মেডিকেল নেগলিজেন্স। মেডিকেল নেগলিজেন্স এর আরেকটা নাম হচ্ছে মেডিকেল ম্যাল প্র্যাকটিস অথবা ম্যাল প্র্যাকসিস। কেমন অনেকগুলো নাম আছে। তো হোয়াট ইজ মেডিকেল ম্যাল প্র্যাকসিস অথবা হোয়াট ইজ মেডিকেল নেগলিজেন্স, ডিফাইন করো। ডেফিনেশনটা লেখো, মেডিকেল নেগলিজেন্স ইজ ডিফাইন্ড অ্যাজ কেমন, হ্যালো, medical negligence is defined হ্যাঁ শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। আচ্ছা লেখো মেডিকেল নেগলিজেন্স, এইটা হলো হেডিং। কেমন হেডিংটা কি? টপিক হলো মেডিকেল নেগলিজেন্স, এটার আরেকটা নাম হলো মেডিকেল ম্যাল প্র্যাকটিস, আরেকটা নাম হইলো মেডিকেল ম্যাল প্র্যাকসিস। কেমন তিনটা নাম। তাহলে মেডিকেল নেগলিজেন্স অথবা মেডিকেল ম্যাল প্র্যাকটিস অথবা মেডিকেল ম্যাল প্র্যাকসিস, কেমন এই তিনটা নাম। হোয়াট ইজ মেডিকেল নেগলিজেন্স, ডিফাইন মেডিকেল ম্যাল প্র্যাকটিস অথবা ম্যাল প্র্যাকটিস। কেমন ডেফিনেশনটা যখন আমরা ই করব তখন তুমি লেখো, হাতে লেখো, হাতে কলমে লেখো। লিখতেছ? রেডি? জি স্যার বলেন। আচ্ছা, medical negligence is defined as want of reasonable degree of care and skill ঠিক আছে, লিখছো নাকি? জি স্যার লিখছি। আবার বলি, মেডিকেল নেগলিজেন্স ইজ defined as want of reasonable degree of care and skill. লিখছো? জি স্যার লিখছি। হ্যাঁ, তাহলে এরপরে লেখো or willful negligence, ইচ্ছাকৃত willful negligence। কেমন on the part of a medical practitioner, লিখছো? নাকি? জি স্যার লিখছি। while treating a patient resulting in, লিখছো তোমরা? resulting in while treating a patient, লিখছো? জি স্যার। while treating a patient লিখছো। তারপরে লেখো resulting in bodily injury, স্যার অনেকে ঢুকতে পারতেছে না, অ্যাডমিট করতে হবে। একজন ঢুকতে পারতেছে না? হ্যাঁ ঢুকে যাবে। এই তো জি স্যার। এখানে মেয়টল ইয়েস, তারপরে না এটা না স্যার, হ্যাঁ কোনটা? ক্লোজ করে দেন, মোটল মিটল দেন এটা ইয়েস ইয়েস, ক্লোজ করে দেন স্যার, কোনটা? ক্লোজ করে দেন এখানে ওই জায়গায় এটা। হ্যাঁ ক্লোজ। আচ্ছা, তাহলে তোমরা while treating a patient লিখছো resulting in bodily injury, ill health or death, resulting in bodily injury, ill health or death। এটি হলো মেডিকেল নেগলিজেন্সের ডেফিনেশন। কেমন আবার বলি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মেডিকেল নেগলিজেন্স অথবা মেডিকেল ম্যালপ্র্যাকটিস অথবা মেডিকেল ম্যালপ্র্যাকসিস, এই তিনটা শব্দ কিন্তু জিনিসটা একই। কেমন এটা ডেফিনেশনটা যখন তুমি লিখবা এই কথাটা লিখলে খুব ভালো হবে, যেটা এখন বললাম।
হ্যালো, ইন্টারনেট কানেকশন ইজ আনস্টেবল। হ্যালো, শুনতে পাচ্ছ? স্যার শুনতেছি। জি স্যার শুনতেছি স্যার। আচ্ছা, ভেরি গুড। তাইলে পরে তোমরা এই মেডিকেল নেগলিজেন্সের ডেফিনিশনটা আমি আবার রিপিট করি, কেমন? মেডিকেল নেগলিজেন্স ইজ ডিফাইন্ড as want of reasonable degree of care and skill or willful negligence on part of medical practitioner while treating a patient, resulting in bodily injury, ill health, or death. হ্যালো, জি স্যার জি লিখছি। স্যার। লেখা হয়েছে তো? জি জি স্যার। স্যার। ভেরি গুড, থ্যাংক ইউ। এরকম সুন্দর লিখতে পারলে তো আর কোনো চিন্তাই নাই ইনশাআল্লাহ। তারপরে হলো তোমার আমরা কোনটা মেডিকেল নেগলিজেন্সের ডেফিনেশন আমরা শিখলাম, কেমন? এখন ক্লাসিফিকেশন অফ মেডিকেল নেগলিজেন্স। ক্লাসিফাই হোয়াট আর দ্য টাইপস অফ মেডিকেল নেগলিজেন্স। লেখো দুইটা, কেমন? একটা হলো সিভিল নেগলিজেন্স আর 2 নম্বর হলো ক্রিমিনাল নেগলিজেন্স। বলো, শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। সিভিল নেগলিজেন্স এন্ড ক্রিমিনাল নেগলিজেন্স। আচ্ছা, সিভিল নেগলিজেন্স এটার ভিতরে লেখো, সিভিল নেগলিজেন্সে লেখো 1 নম্বর ডিউ কেয়ার, কেমন? ডিউটি অফ কেয়ার, ডিউটি অফ কেয়ার। 1 নম্বর হলো ডিউটি অফ কেয়ার। একজন ডাক্তারের কি থাকে? ডিউটি থাকে যে কেয়ার নিবে, রোগীর কেয়ার নিবে, যত্ন নিবে, ভালো করে দেখবে, এক্সামিন করবে, কথা বলবে, হিস্ট্রি নিবে, তার ডায়াগনোসিস সঠিকভাবে করে কেয়ারফুলি, কেমন? তাহলে তার ডিউটি হলো কেয়ার, কেয়ারফুলি করতে হবে। নাম্বার 1 হলো কি? ডিউটি অফ কেয়ার, কেমন? এখানে যেন কোনো নেগলিজেন্সি না হয়। যদি নেগলিজেন্সি হয়, কেয়ার নেয় নেই, কেয়ারলেস, তাহলে পরে নেগলিজেন্স হবে। যদি কেয়ার নেয় তাহলে তো ভালো। 2 নম্বর হলো তার ডিরিলেকশন অফ ডিউটি। ডিরিলেকশন, DERELIC, ডিরিলিক, TION, শন, ডিরিলিকশন, কেমন? 2 নম্বর ডিরিলিকশন অফ ডিউটি, ঠিক আছে? 1 নম্বর লিখছো সিভিল নেগলিজেন্সের ভিতরে। 1 নম্বর 1 ডিউটি অফ কেয়ার, ডিউটি, DUTY, ডিউটি, ডিউটি অফ কেয়ার। 2 নম্বর সিভিল নেগলিজেন্সে লিখবা যেটা বললাম, ডিরিলিকশন অফ ডিউটি, DEREC, ডিরিলিকশন, LIC, TION, ডিরিলিকশন, কেমন? ডিরিলিকশন অফ ডিউটি লিখছো? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, ভেরি গুড। তারপরে 3 নম্বর লেখো, 3 নম্বর লেখো ডাইরেক্ট কজেশন, ব্র্যাকেটে লেখো ড্যামেজ। 3 নম্বর লেখো ডাইরেক্ট কজেশন, DIRECT, ডাইরেক্ট কজেশন, CAUSATION, কজেশন, ডাইরেক্ট কজেশন, ব্র্যাকেটে ড্যামেজ লিখে রাখো, কেমন? ড্যামেজ। আচ্ছা, নাম্বার 2 ক্রিমিনাল নেগলিজেন্সের ভিতরে লিখে রাখো ক্রিমিনাল নেগলিজেন্স, কেমন? হ্যালো, জি স্যার। স্যার ক্রিমিনাল ডাইরেক্ট নেগলিজেন্সে আমরা এগুলো পরে ডিটেল আলাপ করব, এখন আমরা জাস্ট একটু মেইন পয়েন্টে লিখে যাচ্ছি, কেমন? স্যার দু একজন স্যার ওয়েটিং এ আছে, একটু অ্যাকসেপ্ট করতে হবে। অনেকে ওয়েটিং আছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা ওয়েটিংটা দেখতেছি। এই যে 43 পার্টিসিপেন্ট, 43 পার্টিসিপেন্ট আসছে, তাহলে আমরা এদেরকে দিচ্ছি এখানে।
আছে না? তাইলে আমরা ক্রিমিনাল নেগলিজেন্স এর হেডিং দিয়ে 2 নম্বর যেটা ক্রিমিনাল নেগলিজেন্স, সিভিল নেগলিজেন্স আমরা ওই 3টা পয়েন্ট বললাম। আর ক্রিমিনাল নেগলিজেন্স লিখে রাখো 5টা পয়েন্ট। এক্সাম্পলস অফ ক্রিমিনাল নেগলিজেন্স, কেমন? এক্সাম্পলস অফ ক্রিমিনাল নেগলিজেন্স লিখছো? এক্সাম্পল কি কি এক্সাম্পল আছে? এক্সাম্পল নাম্বার 1, ক্রিমিনাল নেগলিজেন্স হেডিংটা কেমন? 2 নম্বর। নেগলিজেন্স 2 রকমের, একটা সিভিল নেগলিজেন্স আর একটা ক্রিমিনাল নেগলিজেন্স। সিভিল নেগলিজেন্সে 3টা পয়েন্ট লেখা হয়েছে। এখন হ্যালো, ইওর জি স্যার, শুনতে পাচ্ছি। শুনতেছি স্যার। ইন্টারনেট কানেকশন আনস্টেবল মাঝে মাঝে আসে, বুঝছো? আমরা শুনতে পাচ্ছি স্যার, সমস্যা হ্যাঁ, হচ্ছে না। তোমরা আমার সমস্যা হচ্ছে না স্যার। হ্যাঁ, তোমরা শুনতে পাইলেই ভালো। আর শুনতে পাচ্ছ তো? জি স্যার। জি স্যার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ক্রিমিনাল নেগলিজেন্সটার এক্সাম্পল লেখো। এক্সাম্পল অফ ক্রিমিনাল নেগলিজেন্স। যদি বলি তোমরা কয়েকটা ক্রিমিনাল নেগলিজেন্সের এক্সাম্পল বলো, উদাহরণ বলো, তখন তোমরা এগুলো বলবা, কেমন? 1 নম্বর, 2, 3, 4, 5টা এক্সাম্পল দিচ্ছি। নাম্বার 1 হলো অপারেশন অফ রং লিম্ব। অপারেশন অফ রং লিম্ব, WRONG, রং মানে ভুল, তাই না? লিম্ব, LIMB, লিম্ব, আপার লিম্ব, লোয়ার লিম্ব, মানে তার গ্যাংগ্রিন হয়েছে বা পায়ে, বা পাটা অপারেশন করতে হবে, বা পা কাটতে হবে, কিন্তু ভুলে ডাক্তার সাহেব যেটা ভালো পা ওইটা কেটে দিল। এলে অপারেশন অফ রং লিম্ব, কেমন? নাম্বার 2, লিখছো নাকি? লিখছো? Yes, sir. জি স্যার, লিখছি স্যার। হ্যাঁ, নাম্বার 2 হলো রিমুভাল অফ রং অর্গান। নাম্বার 2 হচ্ছে রিমুভাল অফ রং অর্গান, কেমন? নাম্বার 2 কি বললাম? রিমুভাল মানে রিমুভ করে দেওয়া, কেমন? সরিয়ে ফেলা মানে কেটে ফেলে দেওয়া। REMOVAL, রিমুভাল, রিমুভ করা, কেমন? রিমুভাল অফ রং অর্গান। স্যার এগুলা কি এক্সাম্পল বলতেছেন? হ্যাঁ বলো। এগুলা কি স্যার এক্সাম্পল? এক্সাম্পল, হ্যাঁ এক্সাম্পল, এগুলো তোমাদের এক্সাম্পল। হোয়াট ইজ দ্য এক্সাম্পল? গিভ সাম এক্সাম্পল অফ ক্রিমিনাল নেগলিজেন্স, তখন তুমি এগুলো বলবা, কেমন? ঠিক আছে? জি স্যার। তাহলে 2 নম্বর এক্সাম্পল গেল। 3 নম্বর এক্সাম্পল হলো রং ব্লাড ট্রান্সফিউশন, মানে ব্লাড ট্রান্সফিউশন দিতে গিয়ে সেটাও ভুল করছে, এই গ্রুপের জায়গায় বি গ্রুপ দিয়ে দিছে, অথবা ও গ্রুপ না দিয়ে দিছে অন্য গ্রুপ, কেমন? তাহলে পরে রুগীটা মারা গেল আর রিয়েকশন হলো, তখন এই জন্য রং ব্লাড ট্রান্সফিউশন যদি করে, এটাও একটা ক্রিমিনাল নেগলিজেন্স এক্সাম্পল, কেমন? নাম্বার 4, রং ব্লাড ট্রান্সমিশন লেখছো? 3 নম্বর। জি স্যার। আচ্ছা, 4 নম্বর লেখো লিভিং ইনস্ট্রুমেন্টস ইন অ্যাবডোমেন। লিভিং মানে LEAVING, লিভিং মানে রেখে দিছে, ভুলে অপারেশন করছে কিন্তু ভিতরে ফোর্সেপ ইয়ে সব নাইফ টাইপ রয়ে গেছে পেটের ভিতরে, কেমন? ওদিকে সেলাই দিয়ে দিছে। লিভিং ইনস্ট্রুমেন্টস ইন অ্যাবডোমেন, কেমন? অ্যাবডোমেন তো বুঝো, পেটের ভিতরে। জি স্যার। ইনস্ট্রুমেন্টস ইন অ্যাবডোমেন, এটা কি নেগলিজেন্স? এটা ক্রিমিনাল নেগলিজেন্স, কেমন? নাম্বার 5, পারফর্মিং ক্রিমিনাল অ্যাবর্শন। নাম্বার 5 লেখো এক্সাম্পল, পারফর্মিং, PERFOR, MING, পারফর্মিং ক্রিমিনাল অ্যাবর্শন। তাহলে এটা কি নেগলিজেন্স? ক্রিমিনাল অ্যাবর্শন করাটা কি ক্রিমিনাল নেগলিজেন্স, সিভিল নেগলিজেন্স না, কিন্তু এটা ক্রিমিনাল নেগলিজেন্স, ক্রিমিনাল অ্যাবর্শন। স্যার এখনো অনেকে ঢুকতে পারে নাই স্যার, কয়েকজন। তাহলে আবার দিচ্ছি এখানে আমরা পার্টিসিপেন্টকে ঢুকানোর জন্য এখানে ব্যবস্থা করতেছি। মিউট অল, ইয়েস। আর কিছু আছে? হ্যাঁ, আচ্ছা আছে। তাইলে আমরা এখানে enable waiting room, enable waiting room আসবে, বুঝতে পারবে, জয়েন হয়ে যাবে। ও মাশাআল্লাহ, ভালো হয়েছে। হ্যাঁ, তোমরা শুনতে পাচ্ছ আমাদের কথা?
জি স্যার আচ্ছা, ভেরি গুড। ক্রিমিনাল নেগলিজেন্সের এক্সাম্পল গুলো 5টা, যে কোনো গুলো এগুলো বলতে থাকবা, তাহলে পরে একদম ফার্স্ট ক্লাস খুশি হয়ে যাবে আমাদের এক্সামিনাররা, কেমন, পরীক্ষার সময় ইনশাআল্লাহ। এরপরে দেখো ডেফিনেশন। স্যার স্যার সিভিল নেগলিজেন্সের যে হ্যাঁ? 3টা পয়েন্ট লিখাইছেন ওগুলা কি? বুঝি নাই। সিভিল নেগলিজেন্সে যে 3টা পয়েন্ট লিখাইছেন ওই 3টা কি? 3টা হলো সিভিল নেগলিজেন্সের যেটা পয়েন্ট, সিভিল নেগলিজেন্স তোমরা লিখছো না 3টা প্রথম। স্যার এগুলো ওগুলা কি তো এক্সাম্পল নেগলিজেন্সের নাকি? ডিউটি অফ কেয়ার একটা লিখছো, সিভিল নেগলিজেন্সের ডিউটি অফ কেয়ার, মানে মানে ওইটা না, এগুলাকে কি বলবো? এক্সাম্পল বলবো নাকি এলিমেন্টস Example. বলবো? এগুলো আমরা পরে আলাপ করবো, ডিটেইল এখন বলবো না তোমাদেরকে। সিভিল নেগলিজেন্স কে তোমরা ওখানে 3টা পয়েন্ট লেখো, ডিউটি অফ কেয়ার আগেই তো লেখছো, তারপরে 2 নম্বর ডি স্যার লিখছি, এগুলা লিখছি। এবং ডাইরেক্ট কজেশন বা ড্যামেজ, এগুলো আমরা ডিটেইল আলাপ করবো, তখন তোমরা ভালো করে বুঝবে, কেমন। এখন আমরা ইয়েতে হোয়াট আর দ্য প্রিকশনস, কেমন, আমরা কি কি প্রিকশন নিলে রিকমেন্ডেড টু এ ডক্টর ফর অ্যাভয়েডিং নেগলিজেন্স, নেগলিজেন্স যাতে না হয় সেজন্য আমাদের ডাক্তারদের কি কি করা উচিত, একটু আজকে একটু আলাপ করে নেই, পরে আমরা অন্য দিকে আলাপ করবো, কেমন। এটা অনেক ডিটেইল কথা বলা দরকার আমাদের, কেমন। এখন তোমরা কি দেখতে পাচ্ছ লেখাটা, প্রিকশনস রিকমেন্ডেড টু এ ডক্টর জি স্যার ইন অ্যাভয়েডিং নেগলিজেন্স, দেখছো তো, দেখা যায়। জি স্যার দেখা যাচ্ছে স্যার আচ্ছা, তাহলে এই পয়েন্টগুলো তোমাদের সারা জীবনে প্র্যাকটিক্যাল লাইফে মুখস্থ একবারে জেনে বুঝে এইভাবেই চলতে হবে, কেমন। কিভাবে চলতে হবে? নাম্বার 1 চলতে হবে যে নেভার গ্যারান্টি এ কিউর, মানে কোনো রোগীকে বলবা না যে আপনাকে আমি ভালো করে দেব। কি বলবা? কে ভালো করবে? আল্লাহ 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 ভালো করবে। আমি আমার জ্ঞান দিয়ে, আমার চেষ্টা দিয়ে, আমার বিদ্যা দিয়ে, বুদ্ধি দিয়ে, লেখাপড়া দিয়ে যা শিখেছি সব আপনার কল্যাণে আমি চেষ্টা করবো, আপনার যাতে রোগটা সঠিক নির্ণয় হয় এবং সঠিকভাবে চিকিৎসা হয়, কিন্তু নেভার গ্যারান্টি এ কিউর, কেমন। বলবো না যে আমি আপনার ভালো করবো, আমি তো আর আল্লাহ না, আমারে ভালো করে কে, যখন আমি অসুস্থ হয়ে মরে যাই তখন আমাকে কি ভালো করে, যে আমি ডাক্তার হইবা যাই হয়ে আমার চিকিৎসাও চলবে, আল্লাহ ভালো করবে, আর রোগীর চিকিৎসা সেটাও আল্লাহ ভালো করবে, কেমন। এটা মনে থাকবে, এটা কখনো এটা ভুলবা না ইনশাআল্লাহ, ঠিক আছে। জি স্যার হ্যালো, ইনশাআল্লাহ হ্যাঁ, ফরেনসিক মেডিসিন সব আইনের ব্যাপার, আইনের উপরে নকটা দিলে হয়ে যায় গাইন, এই যে গাইন যেন না হয়, এই জন্য ইউসুফ স্যার একটু কোরআন হাদিস দিয়েও কিছু মাঝে মাঝে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করে, তাই না। অন্যান্য স্যারেরা তো এটা করতে পারে না, মানে আল্লাহ দিলে করতে পারবে, আল্লাহ যদি তাদেরকে এরকম ইয়ে দেয়। নাম্বার 2, keep professional knowledge updated, keep professional knowledge updated, মানে তোমার নলেজ থাকতে হবে অ্যাজ এ ডক্টর, তুমি যে মেডিসিন পড়লা, সার্জারি পড়লা, এরপরে অনেক কিছু বের হচ্ছে আমেরিকাতে, ইউরোপে, রাশিয়াতে, আমাদের দেশে বিভিন্ন জায়গায় মেডিসিনের অনেক কিছু বের হয়, নতুন নতুন ওষুধ বের হয়, নতুন নতুন জ্ঞান বের হয়, নতুন নতুন আপডেট হয়, আগের গুলা ভুল প্রমাণিত হয়, কাজে আগের ভুলগুলা নিয়ে চিকিৎসা করবে না, আপডেটেড নলেজ রাখতে হবে, সর্বশেষ যে উন্নয়ন হয়েছে জ্ঞানের, বিজ্ঞানের, চিকিৎসা ক্ষেত্রে, সেগুলো তোমাকে নলেজটা রাখতে হবে। নাম্বার 2, কেমন। হ্যালো, স্যার জি শুনতেছি জি স্যার। স্যার নাম্বার 3, apply due care and skill in treating a patient. ডিউ কেয়ার, ওই যে আমি সিভিলিয়াতে ডিউ কেয়ার বলেন, ডিউটি অফ কেয়ার, তার মানে কি, তোমার ডাক্তারের ডিউটি হচ্ছে কেয়ারফুলি সব, এবং স্কিল, দক্ষতা এবং তার যত্ন, কেমন। দক্ষতা এবং যত্ন নিয়ে ডাক্তার যদি চিকিৎসা করে, আল্লাহ তাআলা তখন বরকত দিবে, আল্লাহ খুশি হয়ে তখন তার রুগীটাও ভালো করে দিবে, আর ডাক্তারের নাম হয়ে যাবে, পরে কত ভালো ডাক্তার, এর হাত যশ বেশি, তার কাছে যে যায় আল্লাহ রহমতে এই ভালো হয়ে যায়, তাই না। তার প্র্যাকটিস জমে চেম্বারে, মানুষ আর মানুষ, আর টাকার পাহাড় গড়ে তোলে এই ডাক্তার, কেমন। টাকা দিয়ে কি করে? পাহাড় তৈরি করে, বাড়ি গাড়ি নারী সব হয়ে যায় গিয়া টাকার জোরে, টাকার শক্তি, ঠিক না। কাজে এই শক্তিটা লাভ করতে হলে তোমাকে অনুকম কোয়ালিটি সম্পন্ন ডাক্তার হতে হবে। নাম্বার 4, টেক রিটেন কনসেন্ট ইন অল স্টেপস অফ ট্রিটমেন্ট ইফ ইনভলভস রিস্ক, তোমার যে কোনো ট্রিটমেন্টের ব্যাপারে, বিশেষ করে তুমি যে একটা অপারেশন করবা অথবা লাইগেশন অথবা অন্য কিছু, যে কোনো একটা ইম্পর্টেন্ট কাজে, তখন রিটেন পারমিশন বা রিটেন কনসেন্ট নিতে হবে, রুগী রাজি আছে কিনা রুগীকে বুঝাইতে হবে,
সেই অপারেশন করতে রাজি আছে কিনা। যদি হয় তাহলে লিখিত এখানে সে সিগনেচার করবে অথবা তার টিপসই দিবে, কেমন, পেপারে। Number 5, take consent of both husband and wife in giving treatment that may result in sterility or impotency, কেমন। যেমন একটা অপারেশন করতে হচ্ছে, যে অপারেশনে তার ওয়াইফের ইউটেরাইন টিউবটা হয়তো কেটে ফেলতে হবে, কেমন, ফলে তার আর বাচ্চা কাচ্চা আর হবে না। আবার অথবা তার পুরুষের হয়তো তার যে সেমিনেফারাল ডাক্ট আছে এগুলা কেটে ফেলতে হবে, তার ইম্পর্টেন্সি আসবে, অথবা অন্য কোনো টেস্ট খেতে হবে, বা তার ইম্পর্টেন্সি এসে যাবে, হি ক্যানট পারফর্ম দি সেক্সুয়াল আর্জ, কেমন। কাজে এইসব ক্ষেত্রে রিস্ক আছে, যেহেতু এইসব অপারেশনের সময় অবশ্যই হাজবেন্ড ওয়াইফ দুজনেরই সম্মতিমূলক মানে কনসেন্ট নিতে হবে। তারা যদি রাজি হয়ে সিগনেচার করে এবং রাজি হয় তাহলে সেই অপারেশন ডাক্তার করতে পারবে। আর যদি অপারেশন করতে রাজি না হয় তাহলে ডাক্তারের বাপেরও সাধ্য নাই অপারেশন করে। ডাক্তার জোর করে অপারেশনকারী কি হবে, ওই রোগী কমপ্লেন করবে, কেস করবে, তখন ডাক্তার থাকবে জেলে, কেমন, ঠিক আছে। এরকম যেন না হয়, আল্লাহ তাআলা না করে। তাহলে কয়টা পয়েন্ট লিখলে তোমরা? 5টা না? হ্যালো, জি স্যার। স্যার। তাহলে ঠিক আছে। নাম্বার 6 দেখো, 6, 7, 8, 9, 10 দেখো, অ্যাডভাইস ল্যাবরেটরি মানে ল্যাব টেস্ট যেগুলো বলা হয় না, অ্যাডভাইস ল্যাবরেটরি ইনভেস্টিগেশন টু কনফার্ম ক্লিনিক্যাল ডায়াগনোসিস। যদি ডাক্তার সাহেব মনে করে যে না আমি আরেকটু শিওর হতে চাই, কাজে এই পরীক্ষাগুলো আপনি করে আসেন, তাইলে পরে আমার ডায়াগনোসিস করতে সহজ হবে, আমার চিকিৎসাটাও ভালো হবে, কেমন। এটা তো যেটা জরুরি, একেবারে না লিখলেই নয়, না করলেই নয়, সেটাই শুধু করবা। কেন? টু কনফার্ম ক্লিনিক্যাল ডায়াগনোসিস, তোমার ডায়াগনোসিসটা কনফার্ম করার জন্য এই টেস্ট করতে হবে, কেমন। আবার আননেসেসারি এতগুলা ইনভেস্টিগেশন দিবা না, এতগুলা টেস্ট দিবা না, যেটা এটা সব করেন একেবারে মানে A to Z সব করেন, যাতে করে কয়েক লক্ষ টাকা তার এই খরচ হয়ে যায়, এরকম দিবা না। তাহলে পরে আল্লাহর কাছেও যেমন গুনাহ, আর বান্দার কাছেও এটা তুমি বান্দাকে ক্ষতি করলা, এটা কখনো যেন ইনশাআল্লাহ না হয়, কেমন। নাম্বার 7, record their patient's conditions and treatment given regularly. তুমি একটা পেশেন্টকে যখন ডিল করবা, তাকে তার কন্ডিশনটা কি, আজকে তার শারীরিক অবস্থা কি কি পাইলা, পালস কত, 1 মিনিটে কত, তার রেসপিরেশন 1 মিনিটে কত, তার হার্টবিট কিরকম চলতেছে, তার ব্রিদিংটা কিরকম হচ্ছে, নানান শরীরের অবস্থা কিরকম, মোটা না চিকন না কিরকম অবস্থা, দেখতে সুন্দর, সবকিছু তুমি রেকর্ড করলা এবং কন্ডিশনস রেকর্ড করলা। তারপরে ট্রিটমেন্টটা যেটা দিলে আজকে, এটাও রেকর্ড করলা, কেমন, লিখে রাখলা। লিখে রাখলে কি হবে, আগামীকাল তুমি আসলে আজকের অবস্থাটা তুমি জানতে পারবে, অথবা 1 সপ্তাহ পরে তাকে দেখো, তাহলে আজকে যে কিরকম ছিল সেটা তুমি ওই লেখা পড়লেই বুঝতে পারবা। দ্যাট উইল বি গিভ ইউ ইনফরমেশন, কেমন। নাম্বার 8 হলো কনসাল্ট প্রফেশনাল কলিগস whenever necessary. তুমি একলাই যে ডাক্তার সব জানতা তা না। আমির হোসেন সাহেব প্রিন্সিপাল, উনি কি সব জানে? মোটেও না। ওনার মতন বহুত FCPS পাস করে মেডিসিনের প্রফেসর আছে, সবাই কি সব জানে? মোটেও না। ওই সার্জারির প্রফেসর, এই কি সব জানে একলা, সব পারে? মোটেও না। কোন মানুষই সে সর্বে সর্বা নয়, সর্বে সর্বা একমাত্র আল্লাহ তাআলা। এই জন্য মানুষ যেহেতু দুর্বল, তার জ্ঞান, নলেজ, স্কিল, কেয়ার সবই হচ্ছে নির্দিষ্ট লেভেল পর্যন্ত, এরপরে সে জানে না। ফলে কনসালটেশন করা মানে আরেকজন ভালো ডাক্তারদের সাথে মিলেমিশে পরামর্শ করা, যে আমার রোগীর এই প্রবলেম আছে, আমি একটাকে বুঝতে পারতেছি না, এটাকে কি করবো আপনারা বলেন। তো সবার পরামর্শ নিয়ে কাজ করা, এটা কোরআন শরীফে আসছে আয়াত, যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। হে নবী, আপনার অন্তঃকরণকে কোমল করে দিয়েছি, ভেরি সফট হার্টেড করে দিয়েছি, ভালো ব্যবহার দিয়েছি আপনাকে, যাতে মানুষের সাথে আপনি খুব উদার হন। হ্যাঁ, ওয়ালাউ কুনতা ফাজ্জানা গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, যদি আপনি কর্কশ হইতেন, হার্ড রাফ বিহেভিয়ার হইতো, তাহলে মানুষ দূরে সরে চলে যেত। আপনি কার কাছে ইসলাম প্রচার করতেন? কাজে মানুষকে ফাফু আনহুম, তাদের কে গুনাহ, তাদের ভুল ত্রুটি দেখেও সবগুলো ধরবেন না, তাহলে আপনি সমাজে বাস করতে পারবেন না, বউর সাথেও থাকতে পারবেন না। কারণ সব দোষ ধরলে দেখা যায় দোষের ঊর্ধ্বে কোনো মানুষ নাই। সবকিছু ধরবেন না, শুধু ওয়াগফির লাহুম, এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, যে আল্লাহ এদেরকে ক্ষমা করে দেন, ভুল করছে।
ওয়াস্তাগফির লাহুম, তাদের জন্য গুনার মাপ চান, এবং ওয়াশাওয়িরহুম ফিল আমর, মানুষের সাথে পরামর্শ করেন যে কোনো একটা সমাধানের জন্য নিজেই একলা নয়, প্রয়োজনীয় ব্যক্তির সাথে আপনি পরামর্শ করেন। ওয়াশাওয়িরহুম ফিল আমর, তাহলে এখানে আমাদের মেডিকেল সায়েন্সে কি বলে যে তোমরা কনসালটেশন করবা। কনসালটেশন মানে কি? ওয়াশাওয়িরহুম ফিল আমর, রোগীর ব্যাপারে সিদ্ধান্ত নিতে তুমি পরামর্শ করবা। ভালো ভালো ডাক্তারদের সাথে মেডিকেল বোর্ড করে পরামর্শ করবা, নাকি ফোনে পরামর্শ করবা, নাকি রেফার করে পরামর্শ করবা, কিভাবে করবা, কিন্তু ইউ হ্যাভ টু কনসাল্ট, কেমন, প্রফেশনাল কলিগ whenever necessary, যখন দরকার তখন পরামর্শ করবা। মানে আল্লাহ তাআলার নির্দেশ ওয়াশাওয়িরহুম ফিল আমর, তোমরা পরস্পর পরামর্শ করে কাজ করো। ফাইজা আযামতা, পরামর্শের ফলে সবার মিল যদি হয়, সবাই যদি মনে করে হ্যাঁ এই কাজটা করা দরকার, এটা তোমার পছন্দ হয়, তাহলে পরে ফাতাওয়াক্কুল আলাল্লাহ, ওই কাজটা করার জন্য আল্লাহর উপরে ভরসা করে তুমি অগ্রসর হবা, কাজ করবা। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহর উপরে ভরসা করে কাজ করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। কি বলো, আল্লাহর ভালোবাসা চাও নাকি চাও না? জি স্যার। চাই চাও। স্যার। মাশাআল্লাহ, তাহলে তো এই কাজ করতে হবে। Number 9, always check the instruments and equipments prior to its use. যখন তুমি অপারেশন করবা তখন তোমার ইনস্ট্রুমেন্ট ঠিক আছে কিনা, অপারেশনের টাইমের আগেই তোমার চেক করতে হবে সব আছে কিনা, এবং ঠিকমতো আছে কিনা, স্টেরিলাইজ করা আছে কিনা, স্টেরিলাইজেশন মানে পরিষ্কার পরিচ্ছন্ন, ব্যাকটেরিয়া ফ্রি আছে কিনা, সিদ্ধ করা আছে কিনা, বা তারপরে ইকুইপমেন্টস, এগুলা সব দেখতে হবে। অলওয়েজ চেক ফর দ্য intactness, instructions, date, expiry, etc. of injection ampoule or vial prior to its use. কেমন, যখন ইনজেকশন দিবা, যেমন মনে করো বাচ্চাদের ভ্যাকসিন দেওয়া হয়, কেমন, এই ভ্যাকসিন গুলো এক্সপায়ারি ডেট আছে কিনা সেটা দেখতে হবে, ঠিক আছে, যে কাজ করবে কিনা, টেম্পারেচার মেনটেন হয়েছে কিনা আগের থেকে, এটা ভালো আছে নাকি পচা। যদি সবগুলো না দেখে কোনো ইনজেকশনও কাউকে দিবে না, এবং মেডিসিন যেগুলো সেগুলো কাউকে দিবে না। কি জন্য? এক্সপায়ারি ডেট হলে সেটা হবে বিষ বা পয়জন, পয়জন দিলে তো রোগী মরেই যাবে। ইউ শুড নট বি এ কিলার অফ এ পারসন। ডাক্তার কি কাউকে খুন করবে নাকি বাঁচাবে চেষ্টা করবে, কোনটা? বাঁচার চেষ্টা করবেন স্যার। বাঁচানোর চেষ্টা করবে, সেই জন্যই হবে তার নেক আমল বা আমলে সালেহ, এবং বেহেশতে যাবে ভালো কাজ করার জন্য। যে বাঁচানোর চেষ্টা করে এটা একটা ভালো কাজ, এই জন্য আল্লাহ সুবহানাহু তাকে ইনশাআল্লাহ জান্নাত নসিব করবে যদি সে মুসলমান হয়, তাই না? আর যদি মুসলমান না হয় তাহলে সেটা আল্লাহ জানে, আমরা জানি না। এগারো, 12, 13, 14, 15, 11 পারফর্ম সেন্সিটিভিটি টেস্ট, কেমন, টেস্ট ডোজ দিয়ে ফর এ ড্রাগ নোন টু কজ অ্যানাফাইলেকটিক রিয়াকশন। যেসব পেনিসিলিন ইনজেকশন দেওয়া বা অন্য কোনো অ্যান্টিবায়োটিক দেওয়া যে রিয়াকশন হতে পারে, এই জন্য তুমি কিভাবে এই রিয়াকশন যাতে না হয় সেই জন্য কি টেস্ট করবা? ছোট্ট করে সেন্সিটিভিটি টেস্ট করবা। ছোট্ট একটা ফোঁটা ওষুধ চামড়াটার নিচে অল্প একটু ঢুকে বলবো যে আপনি এখানে 5 মিনিট বসে থাকেন, 10 মিনিট বসে থাকেন। যদি দেখা যায় এটা ফুলে গেছে, লাল হয়ে গেছে, এরকম ছড়ায় গেছে, এটা ভুলেও দিবে না, কারণ এটা রিয়াকশন হচ্ছে, কেমন। আর দেখা যায় না এটা বেশি ফুলে নাই, বেশি স্প্রেড হয় না, এটা তার ইয়েতে নর্মালি আছে, তাহলে এটা সেফ, কেমন, তখন ইনজেকশনটা পুশ করতে পারবা। টু কজ দ্যাট মে কজ অ্যানাফাইলেকটিক রিয়েকশন, অ্যানাফাইলেকটিক রিয়েকশন অনেক রোগী মারা যায়, কেমন। এই জন্য টেস্ট করাটা জরুরি, আমাদের দেশে করে কিনা জানি না, কিন্তু করার নিয়ম। নাম্বার, পৃথিবীর যে কোনো দেশে টেস্ট করে, উন্নত দেশে, আমার দেশেও করে, যারা কেয়ারফুল ভালো ডাক্তার তারা অবশ্যই টেস্ট করবে। আমরা তো সৌদি আরবে ওষুধ দেওয়ার আগে টেস্ট করতাম, কেমন, দেখতাম। 12 নম্বর হলো ইমিউন দ্য পেশেন্ট whenever necessary. ইমিউন দ্য পেশেন্ট whenever necessary, মনে করেন তার ইমিউনিটি নাই, তার সে খুব দুর্বল, রোগ শোকে জর্জরিত, তাকে খাওয়া দাওয়া নিউট্রিশন দিয়ে বিভিন্ন খাওয়া দাওয়া বিভিন্ন ভাবে, কেমন, ইমিউনিটি ডেভেলপ করার পরে তখন তার অপারেশন বা এটি করতে হবে। নাম্বার 13, স্পেশালি ডিল উইথ ইনজুরি ডিউ টু অ্যাসল্ট কেসেস অ্যান্ড পয়জনিং। এখানে স্পেশালি ডিল, এখানে এস শব্দটা হবে না, এখানে স্পেশালি ডিল, কেমন, যেসব ইনজুরি কেস হবে, মারামারি অথবা কোনো দুই পার্টি মারামারি করছে, এগুলো পুলিশের ব্যাপার, এবং জেল জুলুমের ব্যাপার, শাস্তির ব্যাপার আছে, ক্রিমিনাল কেস, কেমন, মেডিকেল লিগাল কেস, সেগুলো তুমি ওইভাবে
তোমার হসপিটাল ডাইরেক্টরকে ইনফর্ম করতে হবে, ডাইরেক্টর পুলিশকে ইনফর্ম করবে, পুলিশ আসবে, পয়জনিং কেস অথবা মারামারি কেস, এগুলো তোমাকে এইভাবে ডিল করতে হবে। কেমন? শুধু চিকিৎসা দিবা আর ছেড়ে দিবা, এটা ক্রিমিনাল হতে পারে, সে ছাড়া পাবে কেমনে? ডাক্তারের কাছে চিকিৎসা পাবে কিন্তু তার ন্যায় বিচার হবে, এটাও সে পাবে। কেমন? সে এমনি চলে যাবে তা হইতে পারে না, এই জন্য পুলিশকে ইনফর্ম করতে হবে এবং পুলিশ এসে তাকে নিয়ে যাবে। ঠিক আছে? এবং মেডিকেল লিগাল এক্সামিনেশন হবে। তোমার ফরেন্সিক মেডিসিনের যে ডিপার্টমেন্ট আছে সরকারি মেডিকেল কলেজে, চিটাং মেডিকেল কলেজে, ওখানে মর্গে সেটা নিয়ম অনুযায়ী সেখানে এক্সামিন হবে। কেমন? রিপোর্ট হবে এবং এটা কোর্টের ব্যাপার, কোর্টে চলে যাবে। নাম্বার 14, ডু নট ভেঞ্চার এ প্রসিডিউর বিয়ন্ড দ্য স্কিলস অর ফিল্ড অফ ইউর স্পেশালাইজেশন। মনে করো তুমি চোখের ডাক্তার হইলা ভবিষ্যতে, কেমন? আই স্পেশালিস্ট, কিন্তু তুমি এখন একটা সার্জিক্যাল কেস কি তুমি অপারেশন করবা? হ্যাঁ, এটা লিভারের কিছু হয়েছে বা গলব্লাডার, এখন আই স্পেশালিস্ট কি গলব্লাডার অপারেশন করবে? না না স্যার। স্যার। এই জন্য ডু নট ভেঞ্চার এ প্রসিডিউর বিয়ন্ড ইউর স্কিলস অর বিয়ন্ড ইউর ফিল্ড অফ স্পেশালাইজেশন। ঠিক আছে? মনে থাকবে, যার যার ক্ষেত্রে সে কাজ করবে। তোমার যে যোগ্যতা আল্লাহ দিছে, আল্লাহ ভবিষ্যতে দিবে, পাশ করার পরে পোস্ট পজিশন যখন আল্লাহ দিবে তখন তুমি ওই ফিল্ডেই শুধু কাজ করবা। কেমন? তুমি তোমার নিজের ফিল্ডে বিশেষজ্ঞ কিন্তু অন্য ফিল্ডে তুমি অজ্ঞ মূর্খ। কেমন? তুমিও কাজ করতে পারবে না। যদি এমবিবিএস হিসেবে মোটামুটি আমরা জানো, সে এমবিবিএস মানে কি, যে বেসিক নলেজ সবারই আছে, সেটাই মানে যে জ্যাক অফ অল ট্রেডস বাট মাস্টার অফ নান। কেমন? জি স্যার। সাবজেক্ট আছে এমবিবিএস ডাক্তার, সবগুলো তোমার আউটডোরে চিকিৎসা দিতে পারবে অবশ্যই, কিন্তু সে কিন্তু স্পেশালিস্ট হয় নাই। স্পেশালিস্ট হইলে সে তার স্পেশালিটির জায়গায় চিকিৎসা দিবে, অন্যটা দিবে না তখন। কেমন? বুঝতে পেরেছো নাকি? জি স্যার। জি স্যার, আচ্ছা। বুঝছি স্যার। আচ্ছা, নাম্বার 15, অ্যাভয়েড এক্সপেরিমেন্টাল ট্রিটমেন্ট উইথ এ পেশেন্ট। ইফ ইট ইজ নেসেসারি প্রসিড উইথ রিটেন কনসেন্ট। মানে অ্যাভয়েড এক্সপেরিমেন্টাল ট্রিটমেন্ট মানে আমি একটা পরীক্ষা করব, একটা এক্সপেরিমেন্ট করব, একটা রিসার্চ করব, কাজে আমি নতুন একটা ওষুধ পাইছি বিদেশ থেকে আনলাম, এটাকে পরীক্ষা করে দেখবো এটা ভালো কাজ করে নাকি করে না, কাজে এটা গিনিপিগের উপরে পরীক্ষা করব নাকি ইঁদুরের উপরে নাকি কুকুরের উপরে নাকি মানুষের উপরে পরীক্ষা করব। যদি মানুষকে যদি পরীক্ষা করা হয়, মানুষের শরীরে ইঞ্জেকশন দিয়ে বা ওষুধ খাওয়াইয়া, তাহলে পরে সেই জিনিসটা সাধারণত অ্যাভয়েড করাই উচিত। কারণ যদি করতেই হয় একান্ত, তাহলে পরে ওইটা তাকে বুঝাইতে হবে যে আমি এরকম একটা করতে চাই, আপনার অনুমতি পাইলে পরে করা যায় না, অনুমতি বা কনসেন্ট না দিলে এটা আমরা করতে পারবো না। কেমন? উইদাউট কনসেন্ট দি ডক্টর ক্যানট ডু এ ট্রিটমেন্ট অর এনিথিং নিউ। কেমন? উইথ দ্য পেশেন্ট, তাকে বলতে হবে। তারপরে নাম্বার 16, রাইট প্রেসক্রিপশনস ক্লিয়ারলি, লেজিবলি, নিটলি উইথ প্রপার ইনস্ট্রাকশনস টু দি পেশেন্ট। যখন রোগীকে তখন প্রেসক্রিপশন লিখবা, তখন এজ এ ডক্টর তোমার হ্যান্ডরাইটিং হবে ক্লিয়ার। অনেকে আছে কাকের ঠ্যাং, বগের ঠ্যাং, কাকের ঠোঁট, ওই কবুতরের পাখা, বিভিন্ন রকমের এরকম করে লেখে, ওইটা পড়তে পারি না আমরা, তখন রোগীও পড়তে পারে না। যেমন ডাক্তার যে লেখে এইটা নিজেও হয়তো পড়তে পারে না। কাজে এরকম অস্পষ্ট ফালতু লেখালেখি করবে না, যাতে করে বোঝা যায় না। কেমন? রাইট ইউর প্রেসক্রিপশন ক্লিয়ারলি, লেজিবলি, যেন বোঝা যায়, নিটলি এবং পরিষ্কার সুন্দরভাবে লিখবা। 44, 43 প্রেজেন্ট দেখা যায়, 44। আচ্ছা, কথা বুঝতে পারছো? রাইট ইউর প্রেসক্রিপশন। জি স্যার। জি স্যার। ইউর কানেকশন, ইন্টারনেট কানেকশন ইজ আনস্টেবল। যাই হোক, আনস্টেবল ভিতরেও আল্লাহ রহমতে আমরা এগিয়ে যাচ্ছি। কেমন? সোহেল কি আছে? দেখিও তো রুমে, ওর তো 12টা থেকে ক্লাস নেবে কিনা জিজ্ঞেস করো। তাহলে আমাদের যে জিনিসটা তোমাদের সাথে আলোচনা করলাম এই পর্যন্ত, যে 16 নম্বর পর্যন্ত, 17 নম্বর হলো গিভ অপটিমাম পোস্ট অপারেটিভ কেয়ার। পোস্ট অপারেটিভ কেয়ারটা ঠিক মতো দিতে হবে। কেমন? অপারেশনের পরে তাকে সোজা বাড়িতে পাঠিয়ে দিল, হয়তো মারা গেল। কেমন? কাজে এটা হবে না। তাকে অপারেশন পরে অবশ্যই দে শুড বি আন্ডার ফুল কেয়ার এন্ড স্কিল অফ ট্রেন্ড অফ ডক্টরস। কেমন? এই যে ডাক্তার যে অপারেশন করে, সেও যেন এসে এসে বারবার দেখতে পারে যে তার রোগী ইমপ্রুভ হচ্ছে কিনা, সমস্যা আছে কিনা, ব্লিডিং স্টপেজ হয়েছে কিনা, ব্লিডিং কেমন যদি থাকে সেটা ম্যানেজমেন্ট করবে,
ফিভার হইলে পরে তাকে সেটা ট্রিটমেন্ট দিবে, নানান ধরনের পোস্ট অপারেটিভ মেডিসিন দিবে, এগুলো ফলো আপ করবে। কেমন? একটু ভালো হলে তখন সে নর্মাল ওয়ার্ডে যাবে, তারপরে ডিসচার্জ করবে, বাসায় যাবে। সেটা শুড বি ইন গ্রাজুয়াল। পোস্ট অপারেটিভ কেয়ার মাস্ট বি গিভেন। নাম্বার 8 হচ্ছে অ্যাভয়েড অ্যাডভাইজেস অর কনসালটেশনস অন ফোন। অ্যাভয়েড মানে ফোনের ভিতরে তোমার উপদেশ দেওয়া অথবা কনসালটেশন করা, এগুলা বাদ দিবা। যদি এখন করোনার এই প্যান্ডেমিক বা মহামারী বিশ্বে ভয়ানক রূপ ধারণ করেছে, এই সময় তোমার টেলিফোনে অনেক সময় চিকিৎসা দেওয়ার জন্য বলা হচ্ছে। কেমন? যাতে করে ওই টু অ্যাভয়েড দি কন্ট্যাক্ট অফ দি পিপল। এই জন্য এটা হলো একটা স্পেশাল সার্কামস্টেন্স। কিন্তু নর্মাল সার্কামস্টেন্সে দেখা যায় যে ফোনের ভিতরে কোনো চিকিৎসা দেওয়া, কনসালটেশন করা, অ্যাডভাইস দেওয়া, এটা আসলে এটি যে নেগলিজেন্স। কেমন? কারণ রোগীকে তুমি নিজে পার্সোনালি চোখ দিয়ে দেখবা, হাত দিয়ে স্পর্শ করবা, স্টেথোস্কোপ লাগাবা এবং পালপেশন করবা, তার সবকিছু এক্সামিন করে দেখবা, হার্ট, লাং সবকিছু। তারপরে তো অন্যান্য জরুরি জিনিস করে যে চিকিৎসা দিবা, দ্যাট উইল বি মোর কারেক্ট। কেমন? টেলিফোনে তো আর ধরা যায় না, স্টেথোস্কোপে লাগানো যায় না, পালস রিড করা যায় না, তার ব্রিদিং কত মিনিটে কয়টা দেখা যায়, এগুলা ফোনে পারবা? এগুলা না না স্যার। স্যার। পারবা না। এই জন্য মাস্ট হ্যাভ direct contact and direct examination that will give you proper way of treatment. Come on. Number 19, a qualified and experienced doctor should administer anesthesia. Come on. যে anesthesia যে লোকটা দিবে, সেই লোকটা যদি anesthesiaর উপর কোনো ডিগ্রি না থাকে, তার এক্সপিরিয়েন্স না থাকে, সে যদি ওই ডাক্তারি পাস না করে, তাহলে যে anesthesia কেমনে দিবে বলো? অন্য একটা লোক যার কিছুই জানে না, anesthesia ডোজও জানে না, তাহলে বেশি করে অ্যানেস্থেসিয়ার ইনজেকশন দিবে, লোকটা মরে যাবে। ঠিক না? এই জন্য অ্যানেস্থেটিস্ট মাস্ট বি এ কোয়ালিফাইড পারসন and should be an experienced doctor. Come on. Hello. জি স্যার। জি স্যার। তাহলে নাম্বার 20 তোমরা লিখে ফেলো, নাকি লিখতেছো না? লিখতেছি। জি Hello. স্যার, লিখতেছি স্যার। তোমরা লিখে ফেলতেছো তো? জি স্যার। জি স্যার। নাম্বার 20, do all needful checkup. Do all needful checkup. যত যত ভালো দরকারি চেকআপ সেগুলো সব করবা। and give proper pre-medications prior to administration of anesthesia. Anesthesia আগে যদি কিছু দেওয়া থাকে, ক্লাস নিবা? হ্যাঁ? অরিন্দন নিতে পারবে না, ও ঢাকার বাইরে তো। এই জন্য বলছে, স্যার আমি পারতেছি না, এই জন্য আমি নিচ্ছি আর কি। 12টার থেকে 1টা ওই টিউটোরিয়াল রুমে নিয়ে যাবে নাকি না এখানে? যেটা তুমি নিয়ে যেও স্যারের জন্য। হ্যাঁ হ্যাঁ, 1 ঘন্টা 1 ঘন্টা। ওই যেগুলো আমাদের যেগুলো পড়ানো হইলো সেগুলো জিজ্ঞেস করবে এবং কোনটা কোনটা একটু সাজেশন দেবা। ফার্স্ট মানে আইটেম গুলোর ফটোকপি আছে তোমার কাছে? আইটেম গুলো আমাদের তোমাকে দিয়েছিলাম। যাই হোক, তোমাদের স্যার কথা বলবে তোমাদের সাথে, জাহিদুল ইসলাম সোহেল স্যার তোমার টিউটোরিয়াল ক্লাসের 1 ঘন্টা তোমাদের সাথে আলাপ আলোচনা করবে। ঠিক আছে, আমি এই নাম্বারে মেসেজ দিয়ে দিচ্ছি, আপনি আপনার বাসায় গিয়ে দিয়ে পাবেন। তাহলে আচ্ছা, তোমাদেরকে এই পয়েন্টগুলো আমি বলে শেষ করে দিই। কেমন? এখানে 22 নম্বর পয়েন্ট। কেমন? তাহলে আমরা যেটা দেখলাম যে অ্যানেস্থেসিয়া দিতে হলে পরে অ্যানেস্থেটিস্ট লাগবে, যে কোয়ালিফাইড। এখন আমাদের দেশে অনেক সময় মহিলারা অ্যানেস্থেটিস্ট চায়, মহিলা অ্যানেস্থেটিস্ট। এখন আমাদের হাসপাতালে আছে পুরুষ অ্যানেস্থেটিস্ট। কেমন? এর জন্য একজন ডেলিভারি করে এক মহিলা, আমার পরিচিত একটা ফ্যামিলি, ওরা এখানে করলোই না, বলছে না এখানে মহিলা অ্যানেস্থেটিস্ট ডক্টর, কাজে আমরা চাই ফিমেল অ্যানেস্থেটিস্ট ডক্টর। কেমন? কাজে তোমরা ভবিষ্যতে যারা ফিমেল অ্যানেস্থেসিয়া পড়বা, তাহলে পরে আমাদের মুসলমান রোগীদের জন্য ভালো হবে। কেমন? ইনশাআল্লাহ। তারপরে নাম্বার 20, do all needful checkup, give proper pre-medications prior to anesthesia. Anesthesia আগে যা যা দরকার সেগুলো করতে হবে। কেমন? তারপরে নাম্বার 21, do not leave patient till recovered from anesthetic effect. anesthesia যে দেওয়ার পরে যার ইফেক্ট ঘুমিয়ে থাকে, তাই না? ঘুম থেকে জাগতে তার কয়েক ঘন্টা বা
সময় লাগে, ওই সময় পর্যন্ত তাকে একা ছেড়ে যেন না যাওয়া হয়, তার সাথে একজন অ্যাটেন্ডেন্ট থাকবে অথবা নার্স থাকবে তাকে দেখার জন্য। হঠাৎ যদি দম বন্ধ হয়ে মরে যায় তাহলে হু উইল রান টু দ্য ডক্টর ফর ইমার্জেন্সি কেয়ার। যদি একজন না থাকলে সেটা বুঝতেই পারবে না যে আসলে কি আর রোগীটা আছে, কি অবস্থায় আছে। কেমন? এই জন্য তোমাকে অ্যানেস্থেসিয়ার ঘোর না যাওয়া পর্যন্ত তাকে ত্যাগ করে যাওয়া যাবে না। দেয়ার মাস্ট বি সামবডি দেয়ার। বুঝতে পারছো নাকি? জি স্যার। স্যার আচ্ছা, তাহলে পরে নাম্বার 22, recommend inquest in case of death. Inquest report দেয় in case of death from anesthesia on operation table. মনে করো অনেক সময় অপারেশন টেবিলে অ্যানেস্থেসিয়া দিছে, রোগীটা মারাই গেছে। আমার এক ডাক্তার বন্ধু ছিল সৌদি আরবে, শুনবা তার কথাটা? তার হ্যালো, জি স্যার। আমার এক ডাক্তার বন্ধু এখন সে আখতারুজ্জামান, ওর বোন ছিল নরসিংদী, ওদের বাড়ি। তো বলতেছে আর কাঁদতেছে যে আমার বোনটা প্রেগনেন্সির সময় ডেলিভারি করে দিয়ে গেছিল নরসিংদী হাসপাতালে, ওখানে ডাক্তারকে অ্যানেস্থেসিয়া দিছে এমন ভাবে যা আর জায়গা নাই, শেষ। আমি বললাম যে আপনি কেস করেন নাই? বলতে না, চলে গেছে, আল্লাহটা আল্লাহ গেছে, এখন আমরা ঝামেলা করে আর তার ফিরে আনতে পারবো না, তারা কি বাঁচায় আনতে পারবো বোনকে? চিন্তা করো, একটু অ্যানেস্থেসিয়ার ভুলে এই ডাক্তার হয়ে তার বোন মৃত্যুবরণ করলো অ্যানেস্থেসিয়ার টেবিলে। কাজে রিকমেন্ড ইনকোয়েস্ট রিপোর্ট ইন কেস অফ ডেথ ফ্রম অ্যানেস্থেসিয়া। অ্যানেস্থেসিয়ার এমনি ছেড়ে দেওয়া যাবে না, সাথে সাথে হাসপাতালের ডাইরেক্টর বা যে ওই যে রুগীর পার্টি তারা সাথে সাথে এটা কমপ্লিট করবে। এবং সেই ডাক্তারের ডিউটি হলো ওখানে যারা অপারেশন বা ইয়ে করে সে হাসপাতালে কর্তৃপক্ষ দিয়ে তাদের করতে হলে পুলিশকে কল করা, পুলিশ ম্যাজিস্ট্রেটকে জানাবে, পুলিশটা এটা ইনকোয়েস্ট রিপোর্ট বানাবে এবং এটা অটোপসি করার জন্য চিটাগাং মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাবে, যেটা অ্যানেস্থেসিয়ার জন্য মারা গেছে। কেমন? সেটাও তোমার ইনকোয়েস্ট হবে, মানে কজ অফ ডেথ তার সবকিছু তার ইয়ে হবে, কেমন প্রমাণ হবে। এনিওয়ে, তোমরা এগুলো মনে থাকবে তো, তোমাদের লিখে রাখো, প্র্যাকটিক্যাল লাইফে আবার এগুলো মানতে হবে। কেমন? নাম্বার 23, চুজ ইউর অ্যাসিস্ট্যান্ট উইথ ডিউ কেয়ার। তুমি যে একজন অপারেশন বড় সার্জন হইলা তোমার যে অ্যাসিস্ট করবে, তোমাকে হেল্প করবে যে ডাক্তার, সেটাও তাকেও ট্রেনিং দিতে হবে অ্যাসিস্ট্যান্ট করার জন্য উইথ ডিউ কেয়ার। মানে সে এটা ঠিক উপযুক্ত মতো তোমাকে হেল্প করতে পারে কিনা তাকে ট্রেনিং দিয়ে তুমি বানাইতে হবে। কেমন? 45% টুডে, তাই না? 45 দেখা যাচ্ছে, 45। Number 24, do not stop giving treatment unless the patient desires or agrees to it. Do not stop giving treatment. রোগীর আবার মতামত, কেমন? তুমি একটা ট্রিটমেন্ট দিচ্ছ, এখন ট্রিটমেন্টটা এতদিন দিতে হবে, হ্যাঁ, 10 দিন 15 দিন বা যেটি হোক। এখন রোগী আবার ঠিক আছে আমি রাজি আছি, আপনি যতদিন দিতে চান, অথবা রোগী বলে যে না আমি দিতে চাই না। কাজে ওই ব্যাপারেও তার মাঝে মাঝে তার তাকে বুঝাইতে হবে এবং তার থেকে জানতে হবে তার অবস্থা কি, ইমপ্রুভ হচ্ছে কিনা ইত্যাদি। কেমন? Number 25, do not leave an emergency case unattended. ইমার্জেন্সি একটা কেস আসলো হসপিটাল ইমার্জেন্সিতে অথবা তোমার চেম্বারে, কিন্তু এই ইমার্জেন্সি কেস আমি দেখবো না, চট করে তুমি বেড়ে চলে গেলা, এটা হবে না। একজন ডাক্তার মাস্ট অ্যাটেন্ড। কেমন? ডু নট লিভ ইমার্জেন্সি পেশেন্ট অ্যালোন। সেখানে একজন ডাক্তার অ্যাটেন্ড করতে হবে। কেমন? মনে করো ডিউটিতে একজন ডাক্তার আছে, সে এখনো বাসা থেকে আসে নাই, এখন তুমি ডিউটি করতেছো, তোমার টাইম হয়ে গেছে, তুমি এটাকে ম্যানেজমেন্ট করতে থাকবা যতক্ষণ ওই ডাক্তার না আসে। এই ইমার্জেন্সি রোগী আসছে, তাকে অবশ্যই ম্যানেজমেন্ট করতে হবে। কেমন? এটি হলো মানবতা, এটি হলো মানুষ বাঁচানো। এর কোরআন শরীফে বলা হয়েছে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, মান আহইয়ান নাস ফাকাদ আহইয়ান নাসা জামিআ। যে কোনো ব্যক্তি যদি একটা মানুষকে বাঁচাইলো, তার পুরস্কার আল্লাহ দিবে, সেই জন্য পৃথিবীর সমস্ত মানুষকে সে বাঁচাই দিল, এতগুলো পুরস্কার দিবে আল্লাহ সুবহানাহু। কাজে এই পুরস্কারগুলো ডাক্তারদের জন্য খুবই একটা সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। কেমন? বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদের সবাইকে এরকম মানুষকে বাঁচানোর জন্য চেষ্টা করার তৌফিক দান করে এবং আমরা যেন সফল হই ইনশাআল্লাহ তাআলা। নাম্বার 26, do not entice a professional colleague.
অ্যান্টিস মানে কি? প্রফেশনাল কলিগ, তোমার মতন ডাক্তার অনেক আছে, কেমন তাদের চেম্বারে অনেক রুগী হয়, তোমার চেম্বারে কম হয়, মনে করো আল্লাহ না করুক। এখন তোমার মনের ভিতরে আসলো যে ওই চেম্বারে বেশি রুগী হয়, আমির হোসেন সাহেবের বা মোসাম্মদ সবুজের রুগী যতগুলো হয় ওগুলো আমার চেম্বারে নিয়ে আসবো। কাজে আমরা কয়েকজনকে টাকা দিয়ে দেন, যে মহিউদ্দিন যাও, অমুক দাও, যে তুমি 10,000 টাকা নাও, তুমি 10,000 টাকা নাও, কয়েকটা লোক ঠিক করো, যত রোগী ওখানে যাবে সবগুলো বুঝে আমার চেম্বারে নিয়ে আসবে। ওনাদের চেম্বারে সব খালি হয়ে গেল আর তোমার চেম্বারে ভর্তি হয়ে গেল। কেমন? এইটাকে বলা হয় কি? অ্যান্টিস। এই ডু নট অ্যান্টিস, এই অ্যান্টিস কখনো করবে না, এই অ্যান্টিস করা হারাম। অন্য মানুষকে ভুলে ফেলে ধোকা দিয়ে নিয়ে এসে প্র্যাকটিস জমানো, এটা কি? হারাম। হারাম বুঝো, মানে ইল্লিগাল। হ্যালো, Yes, sir. বুঝছি। Yes, হ্যাঁ, sir, বুঝছি স্যার। অ্যান্টিস, ডু নট অ্যান্টিস এ প্রফেশনাল কলিগ। কিন্তু অনেকেই করে, বোঝা যায়, শোনা যায়, ইতিহাস আছে। কেমন? মাঝে মাঝে আমরা টের পাই যে অমুক অমুক করে করে এরকম কাজ করছে। কেমন? রুগী জমাইতে গিয়ে এসব আকাম করছে। আকাম বুঝতো, মানে খারাপ কাজ করছে, মানে অ্যান্টিস করছে। দে হ্যাভ প্র্যাকটিস অ্যান্টিস করছে, অ্যান্টিসিং। নাম্বার 27, arrange a substitute doctor with prior information if on leave during treatment. তুমি ট্রিটমেন্ট এর মধ্যে দেখো তুমি ছুটিতে যাবা। কেমন? ছুটিতে যাবা, এখন তোমার চেম্বারে রুগী দেখবে কে? ছুটিতে যাবা তোমার হাসপাতালের রুগী, তখন একটা আরেকজন ডাক্তারের ব্যবস্থা থাকবে যে তোমার অবর্তমানে এতদিন ছুটি, ওই সময়টা আরেকজন ডাক্তার কাজ করবে। প্রয়োজন একটা নোটিশ বোর্ডে লিখে দিবা, ডক্টর অমক উইল অ্যাটেন্ড দিস চেম্বার, ডক্টর অমক উইল বি অন ডিউটি। কেমন? এই সময়। তারপরে দেখো 28, always refer your patient to better doctor or hospital if necessary. যদি প্রয়োজন মনে করে যে এটা রেফার করতে হবে, এটা আমার কাছে এটার পরবর্তী ট্রিটমেন্টের সুযোগ সুবিধা আমি দিতে পারবো না, তখন বাধ্য হয়ে আমাকে কি করতে হবে? রেফারেল লেটার দিয়ে ফোন করে অমুক হসপিটালে ঠিক করে দিয়ে বলতে হবে যে আপনি ওখানে অমুক ডাক্তারের সাথে ওখানে চলে যান। আরো বড় হসপিটাল এবং ওই ডাক্তার আরো বেশি এই স্পেশালিস্ট এই ব্যাপারে আপনাকে হেল্প করতে পারবে, এবং হসপিটাল বা ডাক্তারের কাছে রেফার করে পাঠিয়ে দিবে। রেফারেল লেটার, রেফারেল লেটার, তাহউইল, আরে ওয়ারাগা তাহউইল, আরবিতে বলে ওয়ারাগা তাহউইল, মানে রেফারেল লেটার দিতে হবে। কেমন? হ্যালো, বুঝতে পারছো তোমরা? Yes, sir. শুনতে পাচ্ছ? Yes, sir. 29 পয়েন্ট লেখো, অলওয়েজ এক্সামিন এ ফিমেল পেশেন্ট ইন প্রেজেন্স অফ অ্যানাদার ফিমেল। ফিমেল রোগী দেখতে গেলে একজন পুরুষই দেখুক আর মহিলাই দেখুক, আরেকজন ফিমেল রাখতে হয়। কেমন? ফিমেল পেশেন্ট যদি একা আসে আর মেল ডাক্তার যদি একা থাকে, তাহলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব শিক্ষক, বিশ্বনবী কি বলছেন? when there is a woman and man unite together in a place, separate place, the third person become the devil, শয়তান। শয়তান। ব্যক্তি হয় শয়তান। তখন দুজনের মধ্যে ইল্লিগাল সেক্সুয়াল রিলেশন, ইল্লিগাল তোমার কথাবার্তা এবং গুনার পাপ কাজের দিকে নিতে পারে। কেমন? কাজে সেই জিনিসটা যাতে না হয় সেজন্য ফিমেল অ্যাটেন্ডেন্ট রাখতে হবে, মনে থাকবে। অথবা Yes. মনে করো মহিলা একজন সমকামী, অথবা এটাকে বেস্টাইলিটি বা বেস্টাইলিটি না, বলো। এখন তোমাদেরকে এটা পরে চ্যাপ্টারটা পড়াবো, যে মহিলার সাথে একজন মহিলাকে দেখবে, তো দুজনে তো তোমার সেক্সুয়াল অ্যারোজাল করতে পারে। কেমন? মহিলা মহিলা কি বলে, সমকামী আছে না, এরকম হইতে পারে। এই জন্য আরেকজন থার্ড পার্সন মহিলা রাখতে হবে টু অ্যাভয়েড দিস। নাম্বার 30, স্ট্রিক্টলি মেনটেন প্রভিশনস অফ মেডিকেল টার্মিনেশনস অফ প্রেগনেন্সি। প্রেগনেন্সি টার্মিনেট করতে যদি কেউ চায়, তাহলে পরে সেই চাওয়াটা চাইলেই হবে না, সেটা মেডিকেল টার্মিনেশন। কেমন? সেটা কি কি ক্ষেত্রে করা যায় সেটা তোমাকে জানতে হবে। হোয়াট আর দ্য ব্যাকগ্রাউন্ড, সেটা আমরা পড়াবো পরবর্তী ফরেনসিক মেডিসিনের এগুলো চ্যাপ্টার আছে, সেগুলো আমরা পরে। এমটিপি, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সিকে আমরা বলি এনটিপি। তাই এমটিপি দেখে সেই টার্মিনেশনটা করতে হবে। যদি সেটা থেরাপিউটিক টার্মিনেশন হয়, নো প্রবলেম, রেজিস্ট্রেশন অফ দি ডক্টর উইল বি ক্যান্সেলড। নাম্বার, তাহলে আপনারা স্ট্রিক্টলি মেনটেন করতে হবে প্রভিশনস অফ মেডিকেল টার্মিনেশন। নাম্বার 31, অলওয়েজ ইস্যু সার্টিফিকেটস উইথ ডিউ কেয়ার। যত মেডিকেল সার্টিফিকেট দিবা তোমার রোগী, সেই রোগীর ব্যাপারে সার্টিফিকেট গুলো যেন সঠিক হয়, মিথ্যা ফলস সার্টিফিকেট দিবা না। কেমন? Number 32, do not make statement admitting fault on your part.
তোমার কোনো স্টেটমেন্ট দিবে না যে আমি ভুল করেছি, চিকিৎসা করতে গিয়ে আমি ডাক্তার সাহেব অনেক ভুল করেছি, আপনারা ক্ষমা করে দিয়েন, এরকম কখনো বলবা না। কি জন্য? বলাটাই একটা তোমার বিরুদ্ধে একটা অফেন্স। কারণ তোমার ডাক্তার হিসেবে তোমার সবসময় সিনসিয়ারিটি ছিল, আছে এবং থাকবে, এটি তোমার নিয়ত থাকবে। কেমন? তুমি বলবা আমার সাধ্য মতো কোর্টে যদি সাক্ষী দাও, ডাক্তার সাহেব এটা কি রোগীতে মারা গেছে, তখন তুমি যে এই কথাটা বলো, জাজ খুব খুশি হবে। কি বলবা? আই হ্যাভ ট্রাইড মাই লেভেল বেস্ট টু গিভ প্রপার ট্রিটমেন্ট টু মাই পেশেন্ট, টু মেনটেন হিজ নর্মাল লাইফ এন্ড টু হেল্প হিজ নর্মাল লাইফ। তাকে আমি বাঁচানোর জন্য আই হ্যাভ ট্রাইড মাই লেভেল বেস্ট। তখন জজ সাহেব খুশি দেবে, আরে এটা খুবই ভালো ডাক্তার, এই রোগীর ভালোর জন্য যত ট্রিটমেন্ট দিচ্ছে, কাজে এর কোনো দোষ নাই, ডাক্তার সাহেব খুবই ভালো ডক্টর। কেমন? আর কখন যদি যে বলো না আমার ভুল হয়েছিল, তাইলে তোমার একবার সাথে সাথে হ্যান্ডকাপ করে সুতার জেলে, বেটা ফাজিল, তোর ডাক্তারি পড়তে কে বলছিল? কেমন? কাজে ওই আল্লাহ না করুক ওরকম যেন না হয়। ঠিক আছে? কোনো ঘাবড়ে যাবে না, এবং ডাক্তারদের ব্রেন খুব কুল এন্ড কাম থাকবে। তোমাদের রুল কল গুলো আমি করতে চাই এখন তোমাদের। কেমন? হ্যাঁ বলেন। ও হ্যাঁ, আমরা এখন মনে করছি। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। কোথায় যেন রোল নাম্বার 28। আচ্ছা, তোমার চেহারাটা দেখতে চাই। রোল নাম্বার 28। রোল নাম্বার 28 কে? আরিয়ান ইয়াসমিন। আরিয়ান ইয়াসমিন, তোমার ইয়েটা অন করো। কি বলে? ক্যামেরা। হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো। জি স্যার। আচ্ছা, রোল নাম্বার 28 আরিয়ান ইয়াসমিন। আচ্ছা তুমি? জি স্যার। আচ্ছা, তোমার ক্যামেরাটা অন করো, দেখি আমার সাথে তোমার দেখা হোক। বলো। জি স্যার। হ্যাঁ, এই তো আরিয়ান ইয়াসমিন, ভেরি গুড। আচ্ছা, তুমি বলো তো দেখি যে গত মাসের অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ তুমি ইয়েতে আমাদের এখানে দেখা যায় যে দুইটা ক্লাসে মানে 25 তারিখ, আচ্ছা 18 আর 28 দুইটা দিন অ্যাবসেন্ট ছিলা? স্যার আমি একদিন অ্যাবসেন্ট ছিলাম। কোন দিন? স্যার তারিখ কত? ডেটটা ভুলে গেছি। ও ডেট ভুলে গেছো। আচ্ছা, এখানে 2 দিন দেখা যাচ্ছে। তাই তুমি একদিন অ্যাবসেন্ট ছিল। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, একদিন মানে হলো 4টা ক্লাস, বুঝছো তো? একদিন মানে হলো যেমন 2 ঘন্টা, এক ঘন্টা 2টা ক্লাস আমরা ধরি। কেমন? 2 ঘন্টা মানে 4টা ক্লাস হয়। কেমন? তাহলে একটা ক্লাস মানে একদিন অ্যাবসেন্ট মানে 4টা ক্লাস। কেমন? রবিবার হলে পরে আমাদের 2টা ক্লাস, রবিবার আমাদের একটা ক্লাস, তো একটাতে হলো 2টা ক্লাস। হ্যাঁ, কোনটা? আমাদের মনিটর একজন ফিমেল মনিটর আফনান, আর মেল মনিটর বেলাল। কেমন? তাইলে এখন আমি তোমাদের রোল কল করতে চাই, তোমরা একটু ইয়েস বলবা। কেমন? কে কে তোমরা আছো? কোথায় গেল? এই আজকে হলো কত তারিখ? আজকে কত তারিখ? হ্যাঁ, তুমি তো আসছো না। কত তারিখ আছে আজকে? 9 জুলাই। 9 জুলাই আজকে। কেমন? আচ্ছা, রোল নাম্বার 1। রোল নাম্বার 1। জি স্যার প্রেজেন্ট। আচ্ছা, প্রেজেন্ট। রোল নাম্বার 2। Yes, রোল নাম্বার sir. 2। রোল নাম্বার 3 আছো নাকি অ্যাবসেন্ট? আচ্ছা, রোল নাম্বার 3 তাহলে অ্যাবসেন্ট। কেমন? প্রেজেন্ট দেখাচ্ছে ওকে। রোল নাম্বার 3 অ্যাবসেন্ট। রোল নাম্বার 4 Yes, sir. প্রেজেন্ট। Yes, sir. রোল নাম্বার প্রেজেন্ট। রোল নাম্বার 5 Yes, sir. আচ্ছা প্রেজেন্ট। রোল নাম্বার 6 So 6 এখানে পার্টিসিপেন্ট দেখাচ্ছে স্যার, ওর নাকি মাইক নষ্ট স্যার, তাই সাউন্ড আসতেছে না। মানে রোল নাম্বার 6 তাহলে প্রেজেন্ট নাকি অ্যাবসেন্ট? স্যার প্রেজেন্ট স্যার, এখানে পার্টিসিপেন্টের শো করতেছে স্যার।
আচ্ছা, রোল নাম্বার 7 প্রেজেন্ট স্যার। present. Roll number 8, roll number 9, প্রেজেন্ট স্যার। roll number 10, ইয়েস স্যার। roll number 11, roll number 11. আচ্ছা, roll Yes, sir. number 11 ইয়েস স্যার। present. আচ্ছা, participant. আচ্ছা, roll number 12, 12 আছে নাকি absent? নাই, 12 নাই। Present আছে, present, ঠিক আছে। roll number 13, roll number 13, 13 এ স্যার কারেন্ট গেছে স্যার। তো মানে প্রেজেন্ট ছিল স্যার। স্যার প্রেজেন্ট ছিল স্যার। ছিল। ও জি স্যার। আবার বেড়ে গেছে না? আচ্ছা, প্রেজেন্ট, ঠিক আছে, প্রেজেন্ট। স্যার রোল 3 কেও স্যার এখানে পার্টিসিপেন্টে দেখা যাচ্ছে। 14 আচ্ছা, স্যার রোল 3 আছে, প্রেজেন্ট। হ্যাঁ, প্রমিত আসছে তো, প্রেজেন্ট। কি প্রমিতের চেহারা? প্রমিত, তোমার ইয়ে অন করো, ভিডিও। প্রমিত, তোমাকে একটু দেখতে চাই। আচ্ছা, তোমার ইয়েটা অন করো, ক্যামেরা অন করো। হ্যালো, নাই, ক্যামেরা নাই। হ্যালো, অ্যাবসেন্ট। তাহলে প্রমিত তাহলে অ্যাবসেন্ট, তাই না? হ্যালো, প্রমিত ক্যামেরা অন করতে পারে নাই। তাহলে 15, রোল নাম্বার 15 কে? 15 প্রেজেন্ট স্যার। 15 আছে? প্রেজেন্ট স্যার। 10, প্রেজেন্ট স্যার। the list 16, roll number 16, 9, 17, 17, 18, roll number 18, 18, roll number 18 আছে নাকি? স্যার 15 প্রেজেন্ট। 16 present, স্যার 16 15 present, 15 15 present, 15 present. জি স্যার। আচ্ছা, গুড। তাহলে রোল নাম্বার 18, মোহাম্মদ আসাদুল হক, 18 নাই নাকি? আছে নাকি নাই বলো? রোল নাম্বার 18 শোনা যাচ্ছে? রোল নাম্বার 18, হ্যালো, এই কি করে দিয়ে গেল এখানে? কথাই তো শোনা যায় না। স্যার অ্যাবসেন্ট স্যার, ওকে দেখা যাচ্ছে না পার্টিসিপেন্টে। ওকে দেখা যাচ্ছে না, হ্যাঁ। তাহলে 18টা অ্যাবসেন্ট। 19 আছে না? 19 ইয়েস স্যার প্রেজেন্ট স্যার। নাসরিন আক্তার প্রেজেন্ট, ভেরি গুড। তারপরে হলো 19 এর পরে 20, প্রেজেন্ট স্যার। রোল 21, প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। 22, প্রেজেন্ট স্যার। 23। প্রেজেন্ট স্যার। এটা দেখো তো, এটা এমন হচ্ছে কেন? হ্যাঁ, নাকি রাখতে হবে? দিতে হবে না? ওই চলে গেছে, চাপ পড়ছে না এই জন্য। আচ্ছা, ঠিক আছে। তাহলে হ্যাঁ, 23, প্রেজেন্ট স্যার। 23 প্রেজেন্ট, প্রেজেন্ট স্যার। জি স্যার প্রেজেন্ট। 24 প্রেজেন্ট, হ্যাঁ। 25, ইয়েস স্যার। হ্যাঁ, প্রেজেন্ট। 26 ইয়েস স্যার। প্রেজেন্ট। 27 দেখতেছি না। 27 বলো, 27 আছে নাকি? জান্নাতুল 27 প্রেজেন্ট, অ্যাবসেন্ট। মানে 27 কে আমরা দেখছি না। 28, প্রেজেন্ট স্যার। 29, ইয়েস স্যার। আচ্ছা, 29 এর পরে 30, ইয়েস স্যার। 31,
Yes, sir. 32, 32, Yes, sir. 33, আচ্ছা 34, 34, 34 দেখতে পাচ্ছি না 34 অ্যাবসেন্ট 35, 35 present. Sir, 34 present. প্রেজেন্ট 34 প্রেজেন্ট না আচ্ছা sir. আচ্ছা 30, 35, 34, 36 প্রেজেন্ট Yes, sir. 37, 37, 38 কি শুনতে পাচ্ছ 37, 38, Yes, sir. 37 absent, 38, Yes, sir. 38 absent 38, yes, sir. Sir, 38 আছে হতে স্যার। পারে, কিন্তু হ্যাঁ 38 স্যার প্রেজেন্ট আছে। 38 আছে Yes, sir. আচ্ছা 39, Present, sir. 40, 40 আছে 40 Present, sir. হ্যাঁ প্রেজেন্ট আচ্ছা 42, Present, sir. 43, 41. 41 হ্যাঁ 41 আছে রাইট 41, Present, sir. 43, 44 আছে 45 আছে নাকি 45, 45, 45, 46, Sir, 40. 45 দেখতে পাচ্ছি না কেমন অ্যাবসেন্ট 45, 45, 46 Present, sir. Sir, 42. হ্যাঁ 42 তো দিলাম 42, 43, 44 কিন্তু 45 আর 46 আছে নাকি প্রেজেন্ট 46, 46 আছে Ji, sir. আচ্ছা তাহলে 47 আছে 40 বাবর হ্যাঁ 48 Yes, sir. আছে না 49, Present, sir. 50, প্রেজেন্ট স্যার ওকে তাহলে আমরা অ্যাবসেন্ট পাইলাম কোথায় এখানে রোল নাম্বার 3 অ্যাবসেন্ট না অ্যাবসেন্ট তো না এটা প্রেজেন্ট রোল নাম্বার 3 প্রেজেন্ট All 3 present. প্রেজেন্ট রোল নাম্বার 11 প্রেজেন্ট তাই না তারপরে রোল নাম্বার 16 প্রেজেন্ট নাকি অ্যাবসেন্ট 16 রোল নাম্বার 16 রোল নাম্বার 16 কে দেখতেছি না আচ্ছা অ্যাবসেন্ট তাহলে রোল নাম্বার 17 প্রেজেন্ট 18 রোল নাম্বার 18 অ্যাবসেন্ট রোল নাম্বার 18 হ্যাঁ হ্যালো রোল নাম্বার 18 অ্যাবসেন্ট রোল নাম্বার 27 অ্যাবসেন্ট 27 অ্যাবসেন্ট তারপরে রোল নাম্বার 38 অ্যাবসেন্ট 38 Sir, 38 present. প্রেজেন্ট আচ্ছা জি, স্যার। 37 7 অ্যাবসেন্ট স্যার তাহলে- 37 37 absent. Oh, 37 absent. একবার বললো যে প্রেজেন্ট তারপরে আবার অ্যাবসেন্ট এটা তো ডাবল ইয়ে হয়ে গেল না 34 কি প্রেজেন্ট না অ্যাবসেন্ট 34 মনিটর বেলাল 34 Sir, আমি present. 34. হ্যাঁ 34 প্রেজেন্ট না অ্যাবসেন্ট বলো Sir, present. 34 অ্যাবসেন্ট না প্রেজেন্ট Sir, present. হ্যাঁ প্রেজেন্ট আচ্ছা ঠিক আছে তাহলে 27 অ্যাবসেন্ট তাই না 27 অ্যাবসেন্ট তাই না বলো হ্যাঁ ঠিক আছে না 27 অ্যাবসেন্ট তারপরে 18 অ্যাবসেন্ট আর 16 অ্যাবসেন্ট
16 আর 18 অ্যাবসেন্ট। ঠিক আছে, বাস তাহলে আমাদের অ্যাবসেন্ট হলো 1 2 3 4 জন, 4 জন অ্যাবসেন্ট। বলবো কোন কোন অ্যাবসেন্ট? অ্যাবসেন্ট 16, অ্যাবসেন্ট হলো 18, অ্যাবসেন্ট হলো 27, অ্যাবসেন্ট হলো 37। ঠিক আছে, মনিটর দুজন শুনতেছ? হ্যালো হ্যালো হ্যালো, তোমাদের সাথে আমার এই আজকের 1 ঘন্টার বিষয় গেছে, ক্লাসটা এখানেই শেষ করছি। এখন তোমাদের ক্লাস নেবেন তোমাদের স্যার, এই যে জাহিদুল ইসলাম সোহেল স্যার নেবেন টিউটোরিয়াল। কেমন? আজকে প্রথম দিন, কাজে স্যার আমার পার্সেন্টেজটা কম ছিল বুঝি নাই। স্যার কি রোল বললা? 33 কে ওই যে আমি স্যার রোল 33 আমি ওই স্যার ওই রিদওয়ান স্যারের ফার্স্ট ক্লাসটা শুধু মিস করছিলাম, আর বাকি কমিউনিটি মেডিসিন আর ফরেনসিক মেডিসিনের সবগুলোই ক্লাস করছি আমি। স্যারের শুধু রিদওয়ান স্যারের ফার্স্ট ক্লাসটা মিস করছিলাম, আর বাকি সব ক্লাস করছি আমি। আচ্ছা, তোমার রোল নম্বর কত? স্যার রোল 33। ও 33। আচ্ছা, তাই। আচ্ছা ঠিক আছে, এখন আপাতত এটা আমরা শেষ করলাম। তোমাদের সাথে তোমাদেরকে ভালো থাকবা, সবাই সবার জন্য দোয়া করবা, আমাদের জন্য দোয়া করবা, আমরা দোয়া করবো, এবং সুস্থ রাখে আল্লাহ তাআলা, বাঁচায় রাখে আসির আল্লাহ ফিল আরদ হিসেবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালাম।